বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, দক্ষিণ পূর্ব এশিয়ার 200 কোটি মানুষের নেত্রী, বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়া রহমানের সহধর্মিণী, যিনি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী। এরপরেও গত 4টি নির্বাচন বিএনপি অংশগ্রহণ করতে পারেনি, সেই সুযোগ বিএনপিকে দেওয়া হয়নি। হতো সে 4টি নির্বাচনেও বেগম খালেদা জিয়া আরো 4বার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল। তিনি হলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার রোগ মুক্তি কামনা আজকের দোয়া এবং আজকের অফিস উদ্বোধন অনুষ্ঠান 2 নম্বর ওয়ার্ড বাটিয়া ইউনিয়নের উদ্যোগে। আমাদের সামনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, নাম নিয়ে সময় নষ্ট করব না। আর বিশেষ করে আমাদের 2-1জন সহকর্মী আছেন যারা সময়ের অভাবে বক্তৃতা দিতে পারেননি, শুধু তাদের নামটা বলতে চাই। বিশেষ করে কবিরহাট পৌরসভা ছাত্র দলের সাবেক সভাপতি নাজমুল হোসেন ডালিম, কবিরহাট উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ, কবিরহাট উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল, এবং কবিরহাট সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক একরাম হোসেন, এবং বাটিয়া ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ মাস্টার, এবং উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক গোলাম সরার নোমান সহ অনেকে আছেন যারা সময় অভাবে বক্তৃতা দিতে পারেননি। সম্মানিত উপস্থিতি, আমাদের নেতৃত্ব বলেছেন দীর্ঘ সময় পর আমরা এমন একটি প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি, সুযোগ পেয়েছি কথা বলার। আমি শুরুতে ধন্যবাদ জানাই আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন, আপনারা যারা নিঃস্বার্থভাবে বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, আপনারা যারা অঞ্চলের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদকে ভালোবাসতেন, আপনারা যারা বিএনপিকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আপনাদের সামনে উপস্থিত আপনাদের সে ভাইদেরকে, আমাদের সে ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসার কারণেই শত ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপিতে টিকে আছে, কিন্তু আপনাদের ভালোবাসার কারণেই বিএনপির জনপ্রিয়তাকে কেউ এখনো উপেক্ষা করতে পারে নাই। তাই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণমানুষের দল যখনই দেশ সংকটে পড়েছে তখনই বিএনপি কিন্তু দেশের পক্ষে দাঁড়িয়েছে। আপনারা যদি চিন্তা করেন সে স্বাধীনতা যুদ্ধের কথা, যখন 71 সালে সবাই পালিয়ে গিয়েছে, যখন কেউ ভয়ে স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি, ঠিক সেই মুহূর্তে দেশের ক্রান্তিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আমি মেজর জিয়া বলছি, এই শব্দটুকু আপনাদের এখানে মুরব্বী আছেন, আপনাদের অনেকের কানে এখনো ভেসে উঠে। শুধু তাই নয়, তিনি অস্ত্র হাতে নিয়ে একদম সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের অন্য কোন দলের নেতা এই ভূমিকা রাখার সুযোগ পাননি, সাহস করেননি। কি সত্য না মিথ্যা? সত্য। আমরা যখন দেখেছি স্বাধীনতা উত্তর সময়ে একটি দলের নেতা রাষ্ট্র ক্ষমতা দখল করে একদলীয় বাকশাল কায়েম করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকার হরণ করেছে, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল, এমনকি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ করে একমাত্র দল বাকশাল গঠন করেছিল, সকল সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল। এমনি একটি মুহূর্তে পরিস্থিতিতে 1975 সালের 15 আগস্ট সে ওনাদের দলেরই বিপ্লবীরা, যারা কিন্তু মুক্তিযুদ্ধে একজনের রাজাকার ছিল না, বিপ্লব করে সেদিন শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছিলেন। আর এটাতে যারা সহযোগিতা করেছেন তারা বীর মুক্তিযোদ্ধা
তারা কোনো না কোনো পর্যায়ে আওয়ামী লীগের নেতা, কোনো না কোনো পর্যায়ে আওয়ামী লীগের সমর্থক ছিলেন। শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর যিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন তিনি খন্দকার মোস্তাক আহমেদ, আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, তখন বিএনপি কেউ কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করেনি। মেজর ডালিম, মেজর আব্দুর রশিদ সহ যারা এই বিপ্লবে সংগঠিত করেছে বিপ্লবকে, তারা কেউ রাজাকার ছিলেন না, তারা কেউ বিএনপি নেতা কর্মী ছিলেন না, তারা সবাই মুক্তিযুদ্ধ ছিলেন। তখন টালমাটাল অবস্থা। পরবর্তী সময়ে অস্থিতিশীল বাংলাদেশে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার বাংলাদেশের রাষ্ট্র ফিরিয়ে দিয়েছেন। এমনকি আজকে যে আওয়ামী লীগ বিতাড়িত আওয়ামী লীগ স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের সর্বস্তরের মানুষ সক্রিয় আদায় করতেছিল যে বাংলাদেশের উৎপাদনের এবং শিল্প কারখানা যে উন্নতি, সেই দিক থেকে সব দিক থেকে একটি স্বস্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কিন্তু তা বেশি দিন টেকেনি। ওই ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং বাংলাদেশের যারা তাবেদার শক্তি, তাদের আদাতের মধ্য দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করে তারা ভেবেছিল বিএনপিকে তারা নিঃশেষ করে দিবে, বাংলাদেশি জাতীয়তাবাদকে তারা নিঃশেষ করে দিবে, কিন্তু তারা পারেনি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্যতম উত্তরসূরি হিসাবে বিএনপিকে আরো সুদৃঢ়, মজবুত অবস্থানে উনি সংগঠিত করেছেন। আর সে বিএনপি আজকে দীর্ঘ সময় পরেও দক্ষিণ পূর্ব এশিয়ার সব সাইডে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। আজকে বিএনপি সময়ে সময়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আত্মত্যাগ করেছে বলে আজকে সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণ এখনো বিএনপিকে সব সাইডে বেশি ভালোবাসে। গত 18 বছর বিএনপিকে নিঃশেষ করার জন্য এমন কোনো কর্ম না যেটা শেখ হাসিনা করেনি। বেগম জিয়াকে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তারেক রহমানকে আঘাত করে পঙ্গু করে দেওয়া হয়েছে, তারপরে বেগম খালেদা জিয়াকে সাথে আঘাত করার চেষ্টা করা হয়েছিল। 111 সরকার বেগম জিয়াকে প্রস্তাব দিয়েছিল তাদের সকল অপকর্ম যদি বৈধতা দেওয়া হয় তাহলে বেগম খালেদা জিয়ার হাতে ক্ষমতা হস্তান্তর করবে। শেখ হাসিনা বহুবার চেষ্টা করেছে বেগম খালেদা জিয়াকে একজন বাংলাদেশের রাষ্ট্রীয় রানীর মর্যাদা দিয়ে বেগম খালেদা জিয়াকে আটক করে তারা বৈধতা নেওয়ার চেষ্টা করেছে। বেগম খালেদা জিয়া বলেছে কোনো অন্যায়ের সাথে আঘাত করা হবে না, এবং কোনো অন্যায়ের সাথে বেগম খালেদা আঘাত করেননি, বিএনপি আঘাত করেনি। তাই বিএনপি আজও এত জনপ্রিয়। আজকে আমরা একটা কথা স্মরণ করে দিতে চাই, ওই যাদের কারণে 2009 সালের নির্বাচনে বিএনপি যাওয়ার কথা নয়, বেগম খালেদা জিয়ার আপত্তি ছিল শুধুমাত্র জোটকে গুরুত্ব দিতে গিয়ে সেদিন বেগম খালেদা জিয়া বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছিল। বেগম খালেদা জিয়া জোটের ওই শরীরদেরকে বলেছিল আপনারা ঠিক বলতেছেন না, নির্বাচন যাওয়া আমাদের ঠিক হবে না, কারণ আমাদের কাছে মেসেজ আছে আপনাদেরকে 3 সিট 5 সিট দিবে, আমাদেরকে 28 সিট দিবে, 30 সিট দিবে, আমরা সুষ্ঠু নির্বাচন হবে না। ওরা বললো আপনারা যদি নির্বাচনে না যান আমরা একইভাবে হলো নির্বাচনে যাব। শুধু জোটকে গুরুত্ব দিতে গিয়ে সেদিন 9 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে। এর পরবর্তীতে আরো 2-1টি নির্বাচন বিএনপি অংশগ্রহণ করতে চেয়েছিল, জোটের আপত্তির কারণে বিএনপি 14 সালের নির্বাচন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিল, জোটের আপত্তির কারণে সেদিন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। এরকম অনেক ঘটনা আছে। বিএনপি যাদের সাথে জোট করেছে তাদেরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে, মূল্যায়ন করার চেষ্টা করেছে, কিন্তু সুযোগ পেয়ে আমরা দেখেছি আমাদের সাথে বেইমানি করা হয়েছে, অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অন্যায়ভাবে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার মনে হয় এখানে প্রায় 99.9% আমরা মুসলিম না? মুসলিম ধর্মে বিশ্বাস করি। আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাস করি, আমাদের অনুসরণীয় রাষ্ট্র হচ্ছে একটি, সেটা ভারত কিংবা পাকিস্তান নয়। আমরা যদি অনুসরণ করে থাকি সেটা হচ্ছে আমাদের কেবলা সৌদি আরবকে আমরা অনুসরণ করার সুযোগ আছে নাকি? আচ্ছা, সৌদি আরবে কি কোনো ইসলামী দল আছে? আছে কোন ইসলামী দল আছে সৌদি আরবে? না। আচ্ছা, আমরা যারা মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাস করি,
আমরা সবাই মিলিত হচ্ছে ইসলামী দল, আমরা ইসলামের পক্ষে। আমরা যারা বাংলাদেশে যারা মুসলিম নয়, শুধু সারা পৃথিবীতে যত মুসলিম আছে, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদেরকে মনে রাখতে হবে আমরা সব মিলে হচ্ছে একটি দল, সেটা হচ্ছে ইসলামের পক্ষে। আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা সব মিলিয়ে একটি দল, আমাদের কোনো আলাদা দল থাকার কোনো যুক্তিকতা নাই। আরেকটা কথা আপনাদেরকে স্পষ্ট জানতে চাই, আজ পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে ঘোষণা করেছে, তাদের নির্বাচনী মেনে প্রস্তুতি করে এটা অন্তর্ভুক্ত করেছে যে আমরা যদি বিজয় হই বাংলাদেশে কোরআন আইনের শাসন করব, শরিয়া আইন প্রতিষ্ঠা করব। বাংলাদেশে কোন রাজনৈতিক দল নির্বাচনী মেনে প্রস্তুতি থেকে এটা অন্তর্ভুক্ত করেছে? করে নাই। তাহলে বাংলাদেশে যদি এটা কেউ যদি এটা স্পষ্ট করতে পারেন, যেদিন বলবেন সেদিন আমরা ধরে নিব সত্যিকার অর্থে শতভাগ আপনার ইসলামী দল। এর আগ পর্যন্ত আমরা এটা বলতে পারি না, স্বীকার করতে পারি না। আমরা বলতে চাই, আমরা যারা অন্যের সমালোচনা করি, অন্যায়ভাবে অপবাদ দিয়ে থাকি, আচ্ছা ইসলাম ধর্মের কোথাও কি এই যে গীবত করা কি সমর্থন করে জায়েজ আছে? তাহলে অন্যের অপপ্রচার করা তো গীবত করা হচ্ছে আপনার ভাইয়ের মাংস খাওয়া। কোথাও হাদিসে বলা আছে গীবতটা হচ্ছে জিনের সমপরিমাণ গুনাহ। তাহলে আমরা যারা এটা জেনে শুনে গীবত করে থাকি, অপপ্রচার করে থাকি, আমরা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করতে পারি না। আর আমরা প্রচার সৃষ্টি করি, সেটা হচ্ছে গীবতের চাইতে আরো মারাত্মক গুনাহ। তাহলে আমি যদি আমার নিজেকে যদি একজন খাঁটি মুসলমান হিসেবে দাবি করে থাকি, তাহলে আমাকে আগে এই কাজগুলো ছেড়ে দিতে হবে। শুধু অন্য দল গীবত করে, আপনার বিরুদ্ধে অপপ্রচার করে, আমাদের বিএনপি দলের নেতার বিরুদ্ধে অপপ্রচার করে, আমি এই কথাটা শতভাগ সঠিক মনে করি না। আমার দলের বহু কর্মী আছে যারা না জেনে না শুধু পছন্দ করেন না, তার পছন্দ হয় না, এই কারণে অনেক সিনিয়র নেতার বিরুদ্ধে অপপ্রচার করেন, ফেক আইডি দিয়ে লিখে দেন, অথবা নিজের আইডিতে ভুয়া তথ্য দিয়ে অপপ্রচার করেন। আপনি যদি দলকে ভালোবাসেন, আপনি যদি বিএনপিকে ভালোবাসেন, আপনি যদি চান যে বিএনপি জনপ্রিয় হয়ে উঠুক, আপনি যদি চান যে বিএনপি ক্ষমতা আসুক, তাহলে তো আপনি এই কাজটা করতে পারেন না। এই কাজটা করে আপনি যে বিএনপি নেতাকে বিতর্কিত করতেছেন, আপনার দলকে বিতর্কিত করতেছেন, সেই ক্ষেত্রে তো আপনার দল এবং আপনার সহ আমরা সকলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যিনি এটা করেন তিনি এক ধরনের মুনাফিক। যিনি দলকে ভালোবাসেন তারা এমন কোন কর্মী এই কাজটা করতে পারেন না, সমর্থন করতে পারেন না। আমরা যারা দল করে আমাদেরকে ডানে বামে খেয়াল রাখতে হবে, আমাদের কোন কর্মী কোন ধরনের অন্যায় কাজের সাথে জড়িত কিনা, আমাদের কোন কর্মী কোন অপকর্মে উৎসাহিত করতেছে কিনা, এটা আমাদেরকে ডানে বামে খেয়াল রাখতে হবে। যদি তথ্য পান লিখিতভাবে আমাদের উপজেলা অথবা জেলা নেতাদের কাছে লিখিতভাবে অভিযোগ করবেন, কিন্তু অনুমান নির্ভর সন্দেহ করে কারো বিরুদ্ধে অপপ্রচার করবেন না, এই কাজ করবেন না। তাতে দল ক্ষতিগ্রস্ত হয়, আপনার আমার সকলে ঈমান নষ্ট হয়। আর বিভিন্নভাবে অপপ্রচার হয়, কেউ বলেন, তবে অবশ্যই একেবারে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কাউকে এটা বলতে দেখি না। একটা দলের কেউ বলে যে সে দলকে ভোট দিলে নাকি আপনি ভেস্তে যাবেন, সে দল করলে নাকি আপনি ভেস্তে যাবেন। আসলে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা বলে থাকেন তারা ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞানও রাখেন না, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা বলতে চাই, বিএনপি যারা করে, একটা রাজনৈতিক দল কি ফেরেশতা দিয়ে সংগঠিত হয়? আমরা সকলে কি ফেরেশতা? আর অন্য দল যারা করেন তারা কি সকলে ফেরেশতা? আমরা সকলে মানুষ হিসেবে আমাদের কম বেশি ভুল হতেই পারে, আমরা ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু একটা পরিবারের কোন সদস্য যদি ভুল করে, অন্যায় করে, অথবা একটা দলের কোন সদস্য কোন কর্মী যদি ভুল করে, অন্যায় করে, তাহলে দলের নেতারা, পরিবারের যারা অভিভাবক, তাদের কাজ হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, তাকে শাস্তি দেওয়া, সংশোধনের জন্য তাকে বাধ্য করা, তাকে নিয়ন্ত্রণে রাখা। কিন্তু আমাদের নেতা তারেক রহমান তো আপনারা ইতিমধ্যে দেখেছেন, যার বিরুদ্ধে অভিযোগ যাচ্ছে প্রমাণিত হওয়ার আগেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই,
আমরা যদি কেউ প্রমাণিত হয়, আপনারা অপপ্রচার করবেন না, মিথ্যা লিখবেন না। যদি আমাদের কোনো দলের কর্মীর বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে যদি অনিয়মের অভিযোগ থাকে, সুনির্দিষ্ট অভিযোগ থাকে, প্রমাণ থাকে আমাদের বিরুদ্ধে, আমাদেরকে জানাবেন। আমরা কথা দিচ্ছি, আমরা বিএনপি পরিবার, সে আমাদের দলের অন্যায়কারী হোক, আর সন্ত্রাসী সাদাবাজি হোক, অথবা অন্য কোনো দলের সন্ত্রাসী সাদাবাজি অপরাধী হোক, আমরা কোন অপরাধীর সাথে আপোষ করব না, আমরা সেটা দিব না, কোন অপরাধীর পক্ষে আমরা কোন ভূমিকা রাখবো না, এটা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই। তারপরে যদি কেউ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেন, সেটা ঠিক হবে না। আপনি বাংলাদেশের আইন যদি মানেন, অথবা যদি আপনি আমাদের ইসলাম ধর্মকে যদি মানেন, তাহলে কোন লোকের অপকর্মের জন্য একমাত্র শাস্তি পাবার দাবিদারকে, যিনি অপকর্ম করেছেন, অন্যায় করছেন তিনি। আচ্ছা, আমি অথবা আপনি যদি অন্যায় করেন, এর জন্য কি আপনার পরিবারের কাউকে অথবা আপনার কোনো বন্ধুকে, দলের কাউকে কি শাস্তি দেওয়ার কোনো বিধান আছে ইসলামে? না, ইসলামের বিধান নাই, বাংলাদেশের সংবিধানে আইনের বিধান নাই। যিনি অন্যায় করবেন, যিনি অপরাধ করবেন, শাস্তি তাকেই দিতে হয়। এখন আমাদের কোনো কর্মী অথবা আমার ফ্যামিলির কোনো সদস্যের কোনো অন্যায়ের জন্য যদি কেউ আমার ফাঁসি চায়, আমার শাস্তি চায়, সেটা তো হবে এক ধরনের প্রতারণা, এটা হবে এক ধরনের অপকৌশল, যেটা ইসলাম এবং বাংলাদেশে কোথাও এটা সমর্থন করে না। আজকে কেউ কেউ আছেন দেখি, কোথাও কিছু সংগঠিত হলে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন, বিএনপির বিরুদ্ধে কথা বলেন। ওরে ভাই, আমরা তো আপনাদের কোনো ছেলে যদি অন্যায় করে, কর্মী অন্যায় করে, আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলতে চাই না। আমরা বলতে চাই যে অপরাধী, যে সন্ত্রাসী, যে চাঁদাবাজ, তার কোনো দল থাকতে পারে না। তাকে তার অপরাধের দৃষ্টিকোণ থেকে তাকে বিবেচনা করুন। সে যে দলের হোক, সে যদি অপরাধী হয়, তার শাস্তি যাতে নিশ্চিত হয়। আসুন আমরা সব দল মিলে ঐক্যবদ্ধভাবে সেই কাজটাই করব। কিন্তু একটা অপরাধীকে যদি আপনি শুরুতে সে কোন দলের সেটা নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে তো শুরুতে তাকে শেল্টার পাওয়ার একটা সুযোগ আপনারাই করে দিচ্ছেন। সুতরাং একটি শান্তিময় বাংলাদেশ, সবাই বাসযোগ্য একটি বাংলাদেশ, যে 18 বছর বাংলাদেশের জনগণ জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে, যে জুলাই আগস্ট আন্দোলনে যে বৈষম্য দূর করার জন্য বাংলাদেশের শত শত জনগণ জীবন দিয়েছে, আমরা সে সবার বাসযোগ্য বৈষম্যহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, জনাব তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে। আমরা বলে দিচ্ছি, আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা সকলের ভোট অধিকারে বিশ্বাস করি, আমরা সকল ধর্মের মানুষের আমরা স্বাধীনতা বিশ্বাস করি, আমরা বাংলাদেশের সকল নাগরিকের সম অধিকারে আমরা বিশ্বাস করি। কিন্তু কোনোভাবে কেউ যদি ওই জনগণের 18 বছরের যে প্রতীক্ষা, জনগণের সেই ভোটের অধিকারকে যদি কেউ অপহরণ করতে চান, বানচাল করতে চান, কেউ যদি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, কিন্তু কোনোভাবে সেটা ছেড়ে দেওয়া হবে না, সেটা বরদাস্ত করা হবে না। আজকে সাথে ছিলেন, তাদের কারণে আজকে সফলতা, এবং আপনাদের কারণে আজকে প্রোগ্রাম সফল হয়েছে। আপনাদের সবাইকে সংগ্রামের সালামের শুভেচ্ছা জানিয়ে আমি আমাকে শেষ করছি। খুদা হাফেজ, ধন্যবাদ।